ভরা ক্লাসরুমে মাথা নিচু করে কান ধরে দাঁড়িয়ে আছে সিরাত। আর ক্লাসের সকলে ইতোমধ্যে মুখ চেপে হাসির সাগরে ভাসছে। অন্যদিকে ছলছল চোখে ক্লাসের নতুন টিচারের দিকে তাকালো সে। যদি এই নিরীহ প্রাণীটির মুখ দেখে মন গলে তার, কিন্তু টিচার সেদিকে পাত্তা না দিয়ে মনোযোগ সহকারে ক্লাস নিচ্ছেন। প্রায় 5 মিনিট পর মুখ কাচুমাচু করে অসহায় কণ্ঠে সিরাত বলল, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো স্যার? প্রত্যুত্তরে ভাবলেশীনভাবে উত্তর দিল আবেশ। যতক্ষণ পর্যন্ত না ক্লাস শেষ হচ্ছে ঠিক ততক্ষণ। সরি স্যার, আজকের মতো মাফ করে দিন। আর কখনো ক্লাসে লেট করব না। একদম ক্লাস শুরুর 8 ঘন্টা আগে চলে আসব। সেটা কাল থেকে এমনি করতে হবে, কারণ নইলে ক্লাসে লেট করে আসার অপরাধে আজকের থেকেও ভয়ানক শাস্তি পাবে। আবেশের কথা শুনে মুখ অটোমেটিকলি হা হয়ে গেল ওর। ডানে বামে তাকিয়ে চোখ গরম করে তাকালো বন্ধু মহলের প্রতি, কারণ ওদের জন্যই আজ ওর এই দুরবস্থা। সকলের মুখে অসহায়ত্ব ফুটে উঠেছে। এই যাত্রায় আবেশের হাত থেকে কেউ বাঁচতে পারবে না, এটা ওদের মুখ দেখেই বোঝা যাচ্ছে। হতাশ হয়ে মাটির মধ্যে চোখ নিবদ্ধ করে তাকিয়ে রইল সিরাত। অনেকটা সাহস নিয়ে হাত কসলাতে কসলাতে আবেশের বোন আরোহী অনুনয়ের সুরে বলেই ফেলল, স্যার, আপনার তো দয়ার শরীর। আজকে কলেজে আপনার প্রথম দিনও, সেই সুবাদে আজকের মতো ওকে ছেড়ে দিন। কথাটা শেষ হতে আবেশের তীক্ষ্ণ দৃষ্টি পড়ল আরোহীর উপর। সাথে সাথে চোখ নামিয়ে মিয়ে গেল সে। রুক্ষ কণ্ঠে আরোহীর কানের সামনে দাঁতের দাঁত চেপে বলল, তোমাকে কারো চামচামি করার জন্য কলেজ পাঠানো হয়নি। নিজের কাজ করো। আরেকবার ওর হয়ে কেউ সাফাই গাইলে তোমাদেরকেও ওখানে ওর পাশে থাকতে হবে। ভাইয়ের কথায় খুব রাগ হলো আরোহীর। এরকম করছে কেন? সবকিছুতেই ভাইয়ের বাড়াবাড়ি। ঠোঁট নাড়িয়ে আরো কিছু বলার আগে তারও অবস্থান হলো সিরাতের পাশে। আবেশের এহেন আচরণে হকচকালো থমকালো সিরাত। ওর জন্য নিজের বোনকেও ছাড়লো না। এটা ওর ভাই নাকি কোনো দৈত্য দানব? ওদের দুজনেরই অবস্থা দেখে আয়ান, মিনার, আয়শা আর রিয়া একসাথে বলল, স্যার, এবারের মতো ওদেরকে ছেড়ে দিন। কথাগুলো বলতে দেরি হলো, কিন্তু সিরাতের পাশে স্থান পেতে সময় নিল না। এবারে সকলের মুখে বিশ্বজয়ের হাসি। তারা যেটা চেয়েছে সেটা করতে পেরেছে। তাদের দোষে বান্ধবী একা শাস্তি পাবে এটা হয় না, তাই সবাই মিলে ওর শাস্তি ভাগাভাগি করে নিল। একে অন্যকে আর চোখে দেখছে আর মুচকি হাসছে। বিষয়টা নজর এড়ায়নি আবেশের। ওরা ওকে হেনস্থা করার জন্য এরকম করেছে, সেটা বুঝতে বেগ পেতে হয়নি তার। সবাইকে কান ধরা অবস্থায় দেখে এবার কিছুটা অস্বস্তি কমেছে সিরাতের। সবার একসাথে শাস্তি পাওয়ার মজাই আলাদা। এই জন্যই বন্ধুমহলকে এত ভালোবাসে সে। প্রায় 8 ঘন্টা আগে ক্লাস শেষ হয়ে গিয়েছে সিরাতের। ইতোমধ্যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে সবাই। সিরাত হেঁটে যেতে পারবে না, পা ব্যথা করছে, তাই সবাই রিকশার জন্য অপেক্ষা করছে। সিরাত গাল ফুলিয়ে মুখ কালো করে আছে, কারোর সাথে কথা বলছে না। ওদের জন্যই এতটা অপমানিত হতে হলো। আজ আরুর বার্থডে, তাই ওর কাছ থেকে সব কয়টা ট্রিট স্বরূপ ঝালমুড়ি আনতে বাহিরে গিয়ে ওকে অপেক্ষা করতে বলে ক্লাসে চলে গেছে। আর সে ওদের অপেক্ষায় পথ চেয়ে বসেছিল। ক্লাস লেট হচ্ছে বুঝতে পেরে ক্লাসে আসতেই সকলকে দেখে চমকালো সে। আরোহী আর আয়ান বলল, সরি দোস্ত, রাগ করিস না। আমরা ইচ্ছে করে করিনি, জাস্ট হয়ে গেছে। আমাদের এদিকে আসতে দেখে ভাইয়া জোর করে ক্লাসে ঢুকিয়ে দিল। থাক, আর কারোর কিছু বলতে হবে না। আগে বল, তোর ভাই কবে বাসায় ফিরলো? আর আমাদের কলেজে জব নিয়েছেন সেটা আমার কাছ থেকে লুকোলি কেন? আরে গাধি, আমি কিছু জানলে না তোদের বলবো। গতকাল হঠাৎ ভাইয়া এসে হাজির। শুধু এটুকুই বলেছে যে একটা জবের জন্য অ্যাপ্লাই করেছিল আর সিলেক্টেডও হয়ে গেছে। পরশু জানিয়েছে, তাই তাড়াহুড়ো করে এসেছে, ব্যাস এইটুকুই। আর সকালে শুধু বলেছিল আজকে নাকি আমার জন্য সারপ্রাইজ আছে। কিন্তু এই সারপ্রাইজ যে এইটা আমি ভাবতেই পারিনি। সত্যি বলছিস? আরে হ্যাঁ রে বাবা, সত্যি বলছি। যাই বলিস না কেন, তোর ভাই সাংঘাতিক একটা চিজ। এইটুকুর জন্য আমার সাথে এমনটা করতে পারলো দেখে মনেই হয়নি আমি তোর বেস্ট ফ্রেন্ড বা তার বেস্ট ফ্রেন্ডের বোন। এজন্যই বলে ঘরের শত্রু বিভীষণ। শালা উজবুক, কি ভাবটাই না করলো যেন আমাকে চিনেই না। তাদের কথার মাঝে একটা ভরাট পুরুষশালী কণ্ঠস্বর শুনে থেমে গেল সবাই। মুখ থমথমে হয়ে গেল। সিরাত চোরের মতো মুখ করে এদিক ওদিক তাকাচ্ছে, যেন সে কিছুই করেনি। সামনে দাঁড়িয়ে আছে আবেশ। ছেলেটাকে বরাবরই ভালো লাগে সিরাতের। এতক্ষণ খেয়াল করেনি, এখন ভালোভাবে পর্যবেক্ষণ করছে। গায়ের রং ফর্সা আর সুঠাম দেহের অধিকারী। আগের থেকে এখন আরেকটু ফর্সা হয়েছে। সাদা শার্ট আর কালো প্যান্ট পরেছে। শার্টের হাতা ফোল্ড করা, হাতে কালো বেল্টের ঘড়ি। সিল্কি চুলগুলো বাতাসের তালে তালে হেলে দুলে পড়ছে। দেখতে হিরোদের থেকে কম নয়।
বেশ লাগছে। ওর ভাবনায় ছেদ পড়ল আবেশের কথা শুনে। লিসেন মিস শ্রীদাত্রুর সিরাত, এখানে না আমি আপনাকে চিনি আর না তো আপনি আমাকে চিনেন। এখানে সবার একটাই পরিচয়, সবাই আমার স্টুডেন্টের বাইরে বোন, বোনের বেস্টু, সিএমের বোন এগুলো ম্যাটার করে না। তাই সিএমের বন্ধু বা আরুর ভাই হিসেবে আমার কাছ থেকে বাড়তি অ্যাডভান্টেজ পাওয়ার আশা ছেড়ে দিন। আপনারা ভালো তো আমিও ভালো, আপনারা তেরা তো আমিও তেরা। আশা করি সবাই বুঝতে পেরেছো। মাথা ঝাঁকিয়ে সবাই সায় জানালো। আমি ওনার অগোচরে একটা ভেংচি কেটে দিলাম। অনেক কিছু বলে ঝাড়তে ইচ্ছে করছে, কিন্তু কিছু বলার মুখ নেই। বললে ভাইয়ার কান অবধি কথাটা পৌঁছতে 2 সেকেন্ড সময় লাগবে না। তার চেয়ে থাক বাবা, প্রয়োজন নেই। ইতিমধ্যে যে যার বাড়ির পথে হাঁটা দিয়েছে, শুধু আরু আর সিরাতই দাঁড়িয়ে আছে। আবেশ আরুকে উদ্দেশ্য করে বলল, আরু, এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে কি করছিস? চল বাড়ি যাওয়া যাক। এখানে বসে অযথা হইচই ফালাফালি লাফালাফি করে লাভ নাই। এই তো ভাইয়া যাচ্ছি। আসলে সিরাতের পা ব্যথা করছে, রিক্সাও পাচ্ছে না। ওকে যদি আমাদের সাথে নিয়ে যাই। এই শুরু হলো আরেক প্যানপ্যানানি। মেয়ে মানে উটকো ঝামেলা। তোকে বলাটাই আমার দোষ হয়েছে। এখন আরেকটা দলে টানছিস। ও যেভাবে পারবে সেভাবে যাবে, ওর চিন্তা তোকে করতে হবে না। আবেশের কথা শুনে চোখ দুটো আপনা আপনি ভিজে গেল ওর। আগে কত আগলে রাখতেন, খেয়াল রাখতেন, হয়তো ওনার বেস্ট ফ্রেন্ড সিয়াম ভাইয়ার বোন সেই সুবাদে। কিন্তু আমি তো সেটা ভাবিনি। আমি তো সেই কিশোরী বয়স থেকে এখনো ভালোবাসি ওনাকে। হঠাৎ ওনার অবর্তমানে অন্য একজন এসছে, কিন্তু তবু ওনাকে ভুলতে পারিনি। ওনার সব কিছুতে মুগ্ধ আমি। তবে এবার কেন বদলে গেলেন উনি? আগে সেই চিরচেনা আবেশ ভাইয়াকে কেন চিনতে পারছি না? কেন প্রথম দেখাতেই এত রুক্ষ আচরণ? ঠোঁট চেপে কান্না আটকাতে ব্যস্ত আমি। আরও গুঁতো দিয়ে বলল, কি রে, চল, ভাই আমাদের লিফট দেবে। তোকে নামিয়েই আমরা বাড়ি যাব। আবেশ ভাইয়ার উপর বর্তমানে 1 বস্তা সমপরিমাণ অভিমান জমেছে আমার। যদিও জানি তার কাছে এই অভিমানের কোনো মূল্য নেই, তবু মনকে বোঝাতে পারলাম না। কর্কশ কণ্ঠে বললাম, তুই চলে যা। আমি কারোর থেকে লিফট চাচ্ছি না। আমি ঠিক রিক্সা পেয়ে যাব, নইলে পায়ে হেঁটে যাব। সিরাত, কেন এমন করছিস? চল না। এই ব্যবসা গরমে অতিষ্ঠ হয়ে গেছি। কিছুক্ষণ থাকলে না মাথা ঘোরা শুরু করবে। সন্ধ্যায় পার্টিতে যাব, দেরি হচ্ছে, জেদ করিস না, চল। কি বলেছি কানে যাচ্ছে না? আমি যাব না। তোর দাঁড়িয়ে থাকতে ইচ্ছে হলে থাক, না হলে ফুট। আর চোখে আবেশ ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম সে বিরক্তিকর চাহনি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি সেদিকে আর তাকালাম না। আরও এখনো দাঁড়িয়ে আছে, সরছে না। ইচ্ছে করছে মেয়েটাকে ল্যাং মেরে ফেলে দিতে। শাকচুনি, তোর জন্য লোকটার কাছে কথা শুনতে হলো আমায়। লোকটা দাঁত চিবিয়ে বলল, আরু, আজ তোর বার্থডে, এটা মাথায় রাখিস। আমাকে এমন কিছু করতে বাধ্য করিস না যাতে তোর আজকের দিনটা সব আনন্দ মাটি হয়ে যায়। এই ঘাটতেরা হাফ মেন্টাল মেয়েটার জন্য আমাদের লেট হচ্ছে। বাসায় অনেক কাজ পড়ে আছে, সো হারি আপ। ব্যাস হয়ে গেল। আকাশ সম রাগ হলো লোকটার উপর। কি বললো আমি পাগল? এক্সকিউজ মি, আপনি কাকে মেন্টাল বললেন? এই প্রশ্নই প্রমাণ করে তুমি কি। বলেই হুড়মুড় করে গাড়িতে বসলো সে। আরও আমার দিকে অসহায় ফেস করে তাকিয়ে ধীর পায়ে গাড়িতে উঠে বসলো। সাথে সাথে হুশ করে কয়েক সেকেন্ডে গাড়িটি চলে গেল বহুদূর। আমি থমকে গেলাম একই জগতে। সত্যি আমাকে ফেলে চলে গেলেন উনি? এটা আমার ভ্রম? কিছুক্ষণ পর ভাইয়া এসে বাসায় নিয়ে গেল আমাকে। পার্টিতে এসছি ঘন্টাখানেক আগে। যদিও এখানে আসার বিন্দু পরিমাণ ইচ্ছে ছিল না, কিন্তু আরও আর বাকি সবাই মিলে বারবার কল করে আমাকে পাগল বানিয়ে দিচ্ছিল। উপায় না পেয়ে ফোন সুইচ অফ করেও রেহাই মিলেনি। ভাইয়াকে কল করে মেসেজ করেছে আরও। আবেশ ভাইয়াও বার কয়েক ফোন করে ভাইয়াকে যেতে বলেছেন। অগত আসতে হলো আমায়, কিন্তু এখন আবেশ ভাইয়াকে দেখিনি। না দেখা হলেই ভালো। এখন হাসি আনন্দ আড্ডায় মেতে উঠেছে পুরো খানবাড়ি। কেক কাটার আগ মুহূর্ত পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ আয়ান এক গাদা কেক এনে আমার পুরো মুখে লেপটে দেয়। তখন ওর পিছু নিয়ে পাল্টা ধাওয়া করি, কিন্তু মাঝপথে বাধে বিপত্তি। কোনো কিছুর সাথে পা বেঁধে হুমড়ি খেয়ে পড়ে যেতে গিয়েও কারোর সাথে লেগে আটকে যাই। নিজেকে সামলে ওঠার আগে এমন কিছু ঘটে যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। চোখ থেকে নিমিষেই গড়িয়ে পড়তে লাগলো কয়েক ফোঁটা নোনা জল। রাগে লজ্জা মিশ্রিত অনুভূতির সমীকরণে এখন মরে যেতে ইচ্ছে করছে আমার। অনেকটা রক্তচক্ষু নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছেন আবরার আবেশ খান।
অতি তুচ্ছ একটা বিষয় নিয়ে উনি যে এই কাজ করতে পারেন সেটা স্বপ্নেও ভাবিনি আমি। একটু আগে আয়ানকে কেক মাখাতে গিয়ে ভুলবশত হাতে থাকা সমস্ত কেক ওনার মুখ আর ব্লেজারে লেগে যায়। নিজের এই অবস্থা মানতে পারেননি উনি। ব্যাপারটা যখন বোধগম্য হলো তখন সরি বলতে যাব তার আগেই ঠাস করে এক থাপ্পড় পড়লো আমার গালে। লজ্জা আর রাগ মিশ্রিত হয়ে মরে যেতে ইচ্ছে করছে। সামনে থাকা লোকটার দিকে তাকাতে পর্যন্ত ইচ্ছে করছে না। সামনে পিছে তাকিয়ে দেখলাম কেউ দেখেছে কিনা, না আশেপাশে কেউ নেই। শুধু খানিক দূরে ভ্যাবলার মতো তাকিয়ে আছে আয়ান। আমি চোখ গরম করে তাকাতেই ওখান থেকে কেটে পড়লো সে। রাগে ফুসফুস করে অগ্নিমূর্তি ধারণ করে চোখ দুটো লাল করে দাঁত চিবিয়ে চিবিয়ে বললাম, হাউ ডেয়ার ইউ! আপনার সাহস হয় কি করে আমার উপর হাত তোলার? লোকটা আরো শত সহস্র রাগ নিয়ে জবাব দিল, তোমার সাহস হয় কি করে আমাকে কেক মাখানোর, আমার ব্লেজার নষ্ট করার? চটটা কম হয়েছে। যদি তুমি মেয়ে না হয়ে ছেলে হতে এতক্ষণে তোমার কি হাল হতো আমি নিজেই জানি না। আখি যুগল জলে টইটুম্বুর হয়ে উঠল। জলগুলো গড়িয়ে পড়ার আগেই নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিল। দাঁত কিরমির করে বলল, আমি কি আপনাকে দেখে আপনার উপর কেক ছুঁড়েছি? দুর্ভাগ্যবশত হয়ে গেছে। এই একটা ব্লেজারের জন্য আপনি আবার গায়ে হাত তুললেন? বলুন কত টাকা দাম আপনার ব্লেজারের? আমি এক্ষুনি টাকা দিয়ে দিচ্ছি, কিনে নেবেন। আর আমাকে যেই থাপ্পড় দিয়েছে সেটাও ফেরত নেবেন। সিরাতের কথায় সূক্ষ্ম ভাঁজ পড়ল আবেশের কপালে। বেশ কিছুক্ষণ ধরে নিজের রাগ সংযত করার চেষ্টায় আছে, কারণ ব্লেজারটা ওর প্রিয়, খুব যত্ন করে রেখেছে সে। আর আজ কি না এই অসভ্য মেয়েটা নষ্ট করে দিল। ভেতর থেকে একটা লম্বা নিঃশ্বাস বেরিয়ে এলো ওর। এক হাতে কপালে স্লাইড করতে করতে বলল, আমাকে টাকার গরম দেখিও না, তুমি ভালো মতোই জানো আমার অবস্থা। যাই হোক, তোমার থাপ্পড় যেমন কখনো ফিরিয়ে দেওয়া যাবে না, তেমনি আমার ব্লেজারও আগের মতো করে দেওয়া তোমার কেন পৃথিবীর কারো সাধ্য নেই। ভালোই ভালোই সামনে থেকে সরে যাও, নইলে আরো খারাপ হয়ে যাবে। কি খারাপ করবেন আপনি? আর কি করার বাকি রেখেছেন? দাঁতের দাঁত চেপে খানিকটা সামনে এসে বললেন, এখনো কিছুই করিনি, সামান্য একটা থাপ্পড় মেরেছি, শুকরিয়া আদায় করো। আপনার মাথায় সমস্যা আছে। নর্মাল জিনিসগুলোকে সব সময় বড় একটা ইস্যু বানিয়ে ফেলেন। হয়তো কখন কি করেন নিজেই জানেন না, বুঝেন না। সকালে তুচ্ছ একটা বিষয়কে কেন্দ্র করে আমাকে পুরো ক্লাস দাঁড় করিয়ে রেখেছেন, আর এখন এইটুকুর জন্য আমার গাল ফাটিয়ে দিলেন। ভাববেন না আরুর ভাই বলে সব সময় পার পেয়ে যাবেন। এক নাগারে এই কথাগুলো বলে থামলো সিরাত। আবেশ স্থির হয়ে ওর কথাগুলো মনোযোগ সহকারে শুনছে। ওর কথা শেষ হতে এক পা করে ওর দিকে এগোতে লাগলো। ওকে এগোতে দেখে সিরাতে ধুকপুকানি বেড়ে গেছে। একদম নিজের কাছাকাছি এসে দাঁড়াতে দেখে 2 কদম পিছিয়ে গেল। ও পেছাতে আরো সামনে এগোচ্ছে আবেশ, আর মুখে শয়তানি হাসি। এই হাসি বলে দিচ্ছে খারাপ কিছু ঘটতে চলেছে ওর সাথে। 2 পা পেছাতে খপ করে ওর হাত ধরে ফেললো আবেশ। বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ় সিরাত আমতা আমতা করে বলল, আপনি এগোচ্ছেন কেন? আমার হাতেই বা ধরেছেন কেন? ছাড়ুন বলছি। হাত ছাড়াতে গিয়েও ছাড়তে পারলো না। ছাড়ার জন্য তো ধরিনি, আমি মেন্টালি সিক, কখন কি করি জানি না। এখন তোমার হাত ধরেছি নাকি কই আমি তো বুঝতে পারছি না। হতভম্ব বিস্মিত সিরাত। ওর কথার জালে ওকে ফাঁসিয়ে দিয়েছে বুঝতে বেগ পেতে হয়নি ওর। ওর আরেকটু কাছে আসতে আবেশে চোখ বন্ধ করে নিল। কিছুক্ষণ পর কোনো কিছু সারা শব্দ না পাওয়ায় আপনা আপনি চোখ খুলে অবাক। সামনে আবেশ নেই, আরু আসছে। আরুকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল সিরাত। নিজে নিজে নিজেকে খানিক গালি দিতে লাগলো। কাচের জানালা ভেদ করে বাহিরে জলজল রোদ রুমে এসে পড়ছে। এই ঝলমলে উজ্জ্বল রোদ জানান দিচ্ছে বেলা অনেক গড়িয়েছে। আড়মোড়া ভেঙে বিছানায় উঠল সিরাত। গতকাল ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল, তাই আজ সকালে উঠতে লেট হয়ে গেছে। জানালা দিয়ে বাহিরে তাকে একটা মিষ্টি হাসি উপহার দিল সিরাত। চা বাগানের পাশে ওদের বাসা। ফোন হাতে নিয়ে টাইম দেখে অবাক, 9টা বাজে। কলেজ যেতে দেরি হয়ে যাবে। দেরি হলে আবার আরেক প্যারা। আবেশের কথা মনে হতে মনটা খারাপ হয়ে গেল ওর। বিষণ্ণ মনে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। নিচে এসে ভাইয়ের মুখোমুখি হলো। মাকে 1 কাপ কফি দিতে বলে ভাইয়ের পাশে বসলো। কাল থেকে একটা প্রশ্ন বারবার মাথায় আসছিল, সেটা এবার করতেই হবে। ভাইয়া মাথায় গাঁটটা মেরে বলল, কি রে, আজ এত সকালে উঠলি যে? সূর্য আজ কোন দিকতে উঠছে? তুমি খুঁজে দেখো, আমার কলেজ আছে তাই তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা ভাইয়া, আবেশ ভাই আমাদের কলেজে জয়েন করেছে সেটা জানো তুমি? সহজ সরল জবাব দিল সিয়াম। জানি। তাহলে আমাকে আগে বলনি কেন? ওই বান্দর হনুমান ওখানে জব করছে। ও মা, এটা আমি তোকে বলতে যাব কেন? তুই তো এমনিতে দেখতে পাবি।
কথা বাড়িয়ে লাভ নেই, ভাইয়া তেরা বাঁকা কথাই বলবে। তার চেয়ে মেইন পয়েন্টে আসা যাক। তুমি জানো তোমার বন্ধু গতকাল আমার সাথে কি করেছে? গতকাল জানি। গতকাল ক্লাসে লেট করে যাওয়ার অপরাধে পুরো ক্লাস কান ধরে দাঁড় করিয়ে রেখেছে। অবশ্য এটা নিয়ে ওকে আমার কিছু বলার নেই, কারণ আমি নিজেই তোদের ফার্স্ট ক্লাসে লেট করার জন্য শাস্তি দিতে বলেছিলাম। এখন আমি হ্যাপি। দেখ, ওর ভাই আজ তাড়াতাড়ি কলেজ মুখ হচ্ছিস। এবার সব কয়টা পড়াচোর ফাঁকিবাজ শায়েস্তা হবি। কথাগুলো বলে 32 পার্টি দাঁত বের করে সানগ্লাস ঠিক করতে করতে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল ভাইয়া। ভাইয়ার কথা শুনে আমি বাকরুদ্ধ মনে মনে। এটাই আওড়ালাম, এটা আমার ভাই নাকি মীর জাফর? কর্মব্যস্ততার মুখর সকালে সিলেট। এই সময় বেলা ভিড়ভাট্টা লেগেই থাকে। তখন কলেজ যাওয়ার রিক্সা বা সিএনজি পাওয়া বড্ড দুষ্কর। বিরক্তিকর চাহনি দিয়ে রিক্সার জন্য অপেক্ষা করছে রিয়া, কিন্তু কোথাও রিক্সার ছিটে ফোটাও নেই। ক্লাসেরও লেট হচ্ছে, তাই ধীর পায়ে সামনে এগোচ্ছে। হঠাৎ কেউ একজন সজোরে ধাক্কা মারলো ওকে। ধাক্কা খেয়ে নিচে পড়তে পড়তে কোনো মতে বেঁচে গেছে সে। এমনিতেই মেজাজ গরম, তার উপর এই অনাকাঙ্ক্ষিত ঘটনা, যার দরুন রাগ ধপধপ করে মাথা চাড়া দিয়ে উঠল। বিপরীত পাশের লোকটাকে কোনো বাক্য খরচ করার সুযোগ না দিয়েই বলল, এই যে মিস্টার, দেখতে হ্যান্ডসাম বলে কি মেয়ে দেখলে তাদের গায়ের উপর ঢলে পড়তে ইচ্ছে করে নাকি? পোশাক পরিচিত ভালোই মনে হচ্ছে, কিন্তু ব্যবহার এত খারাপ কেন? মেয়েটার কথায় আকাশ ভেঙে পড়ল সিয়ামের মাথায়। কি বলে এই পুচকি ছানা? যেহেতু দোষটা নিজের, তাই নিজেকে শান্ত করে মিহিসুরে বলল, দেখুন মিস, আমি ইচ্ছে করে আপনাকে ধাক্কা দেইনি। একটু তাড়া ছিল, তাই আপনাকে খেয়াল করিনি। তার জন্য সরি। একটা সরি সাতক্ষণ মাপ? আপনাদের মতো ছেলেদের আবার খুব ভালো করে চেনা আছে। ইচ্ছে করে এমন পড়েন, পরে আবার মেয়েদের ইমপ্রেস করার জন্য সাধু সাজেন। আরে মহা ঝামেলা তো। বললাম তো ভুল হয়ে গেছে। এখানে ইমপ্রেস করার কথা আসছে কোথা থেকে? থাক, আর শাক দিয়ে মাছ রাখতে হবে না। আমি যা বোঝার বুঝে নিয়েছি। এখন আর উল্টো পাল্টা বোঝাতে আসবেন না। আরে এ তো মহা মুশকিল রে বাবা। এখন তো আমার মনে হচ্ছে আপনি ইচ্ছে করে ছেলেদের সাথে এরকম করেন, এতে আপনার ভালো লাগে। মুখে শয়তানি হাসি টাঙিয়ে তাই এরকম কয়টা ছেলের সাথে ধাক্কা খেয়েছেন? হোয়াট? কি বলেন আপনি? শুনতে পান না নাকি বয়রা? আসলে আপনাদের মতো মেয়েদের সাথে ভালোভাবে কথা বলতে নেই, তখন বাজেভাবে টাচ করে চলে যেতাম, সেটাই ঠিক হতো। বাই দ্য ওয়ে, আসছি। এই শুনুন, আপনি আমাদের মতো মেয়ে বলতে কি মিন করলেন? আর পরের কথাগুলো ছি ছি। তাহলে আমি আপনাকে যা ভেবেছি আপনি তাই প্রমাণ হলো তো? ঘোড়ার ডিম হলো। এই আপনার মাথায় কি গোবর ছাড়া কিছুই নেই না? একটা সাধারণ বিষয়কে এত জটিল করে কোথা থেকে কোথায় নিয়ে গেলেন? আচ্ছা, এইভাবে রাস্তায় ছেলেদের অবস্থ করাই কি আপনার পেশা নাকি? ছেলেটার কথায় এবার চূড়ান্ত অপমানিত বোধ করলো রিয়া। এক নিমিষে তাকে নিয়ে কোথায় পৌঁছে দিল। চোখগুলো জ্বালা করা শুরু হয়ে গেছে ইতোমধ্যে। নিজের কান্না আটকে দাঁতের দাঁত চেপে বলল, দেখুন এবার কিন্তু। এর মধ্যেই সিরাত এসে দাঁড়ালো ওদের সামনে। রিয়ার পাশে ভাইকে দেখে ব্রু কুঁচকে গেল ওর, আর সিয়ামের চোখে মুখে খুশির ঝিলিক। রিয়া ওকে দেখে স্বস্তির শ্বাস ফেললো। তারপর সিয়ামকে কিছু বলার সুযোগ না দিয়ে এক এক করে সব বলতে শুরু করলো। সবটা শুনে সিয়ামের দিকে তাকালো সিরাত। সে মৃদু হাসছে, যার অর্থ এবার বোন এই অপবাদের হাত থেকে রক্ষা করবে। ওকে কোনো কিছু বলে দোষ ঢাকতে হবে না, তাই ও চুপটি করে দাঁড়িয়ে আছে। সিয়ামকে অবাক করে দিয়ে সিরাত বলল, এই যে ভাইয়া, বিয়ের বয়স তো প্রায় পেরিয়ে যাচ্ছে, তাই রাস্তায় কাউকে ডিস্টার্ব না করে বাসায় থেকে বিয়ে দিতে বলুন। এতে অন্যের মা বোন একটু ভালোভাবে চলাফেরা করতে পারবে। আপনিও বাড়িতে বউ রেখে অন্যের সাথে ফ্লার্ট করার কথা চিন্তা করতে পারবেন না। হতভম্ব বিস্মিত সিয়াম। বোনের মুখে এমন কথা শুনে চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম, আর সিরাতের মুখে বিশ্বজয়ের হাসি। সিয়ামকে কিছু বলার সুযোগ না দিয়ে বলল, রিয়া, তুই ওনাকে বুঝিয়ে দে আমরা মেয়েরা অবলা নই। আমি ততক্ষণে দেখি রিক্সা পাই কিনা। রাস্তায় এক বজ্জাত, কলেজ আছে আরেক বজ্জাত, লেট হলে রেহাই নেই। বলে চলে যেতে উদ্যত হলো। যাওয়ার সময় একদম সিয়ামের কাছাকাছি দাঁড়িয়ে ফিসফিস করে বলল, কেমন দিলাম ভাইউ? একেই বলে টিট ফর ট্যাট। তুমি বন্ধুকে দিয়ে আমায় সাহিস্তা করেছো, আর আমি বান্ধবী দিয়ে হিসাব সমান সমান। কলেজে সেই হাঁপ ছেড়ে বাঁচলাম। ক্লাস শুরুর 5 মিনিট আগে পৌঁছে গেছি। ইতিমধ্যে সকলেই এসে পড়েছে। মন মেজাজ এখন ফুরফুরে। রিয়া এখনও রাস্তার ব্যাপারটা নিয়ে বকবক করে কানের মাথা খাচ্ছে আমার। আমি কিছু বলছি না, শুধু শুনেই যাচ্ছি। আজ কিছু বলবো না, কারণ বললে মজাটাই মাটি হয়ে যাবে। আমি জানি এরপর ভাইয়ার সাথে দেখা হলে আজকের ব্যাপারটা তুই টানবি। তাই ভাইয়াকে চালানোর জন্য হলেও চুপ থাকতে হবে আমায়। তবে আমার ভাইয়া এমন না। তুই মাথা মোটা মেয়ে, বেশি বুঝিস।
একদিন ভাইয়াকে দেখিয়ে তোকে পুরো চমকে দিব। ক্লাসে বসে আছি স্যারের অপেক্ষায়। এর মাঝে আয়ান বলল, জানিস আরু, কাল তোর বার্থডে পার্টিতে কি হয়েছে? আয়নের কথা শুনেই বিষম খেলাম আমি। এবার আমার মান সম্মান সব শেষ। সব কয়টা মিলে দফা রফা করে ছাড়বে। আয়নকে চোখের ইশারায় থামতে বলছি, কিন্তু সেদিকে তার কোনো হেলদোলই নেই। সে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে আছে। ওর কথার পিঠে আয়েশা সিরিয়াস ভাব নিয়ে বলল, কি হয়েছে? কোনো মেয়ে তোকে প্রপোজ করেছে বুঝি? এবার হাসির রোল পড়ে গেল সবার মাঝে। আয়নের মুখখানা একেবারে চুপসে গেল। আয়ন মেয়েদের পেছন পেছন ঘোরে, কিন্তু কেউ ওকে পাত্তা দেয় না। তবুও সর্বত্র বলে বেড়ায় ওকে অনেক মেয়ে প্রপোজ করে, কিন্তু ও তাদের পাত্তা দেয় না। আমাদের কথার মাঝেই আবেশ স্যার রুমে ঢুকলেন। ওনাকে দেখে সবাই চুপ। আমিও হাঁপ ছেড়ে বাঁচলাম। চুপচাপ বসে ক্লাস করছি, একবারও আবেশ স্যারের দিকে তাকাচ্ছি না। আবেশও নিজ মনে ক্লাস করাচ্ছে। আর মাত্র কিছু সময়, তারপরেই আমরা সেফ। কিন্তু আমার এই খুশিটা বেশিক্ষণ টিকলো না। হঠাৎই ফোন বাজার শব্দে চমকে উঠলাম আমি। আমার দৃষ্টি এখন ব্রেঞ্চের কর্নারে, যেখানে সকলের ব্যাগ জড়ো করে রাখা সেখানে। মূলত লেখার সুবিধার্থে সব সময় আমরা এরকম রাখি। পুরো ক্লাসের সকলের দৃষ্টি এখন আমাদের ব্রেঞ্চের দিকে নিবদ্ধ। আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে আছি, কারণ আমি ফোন আনিনি। হঠাৎ আবেশ স্যার আমাদের সামনে এসে দাঁড়ালেন। ওনাকে দেখে কিছুটা অস্বস্তিতে পড়লাম আমি। ওইদিকে আয়ান আর আয়েশা মিলে ফুসুর ফুসুর করছে, আর আমাকে কিছু দেখানোর চেষ্টা করছে, কিন্তু সেদিকে আবার ভ্রুক্ষেপ নেই। আজ আমি বাঁশ খাচ্ছি না, আয়েশা সেই লেভেলের বাঁশ খাবে। জানু মনু বলে লোকের সাথে পীড়িত করা আজকে তোমার পীড়িত ছুটাবেন। আবেশ স্যার স্থির চাহনি দিয়ে আমাকে উদ্দেশ্য করে বললেন। কার ফোন বাজছে? ওনার কথার বিপরীতে কোনো শব্দ খরচ করলাম না আমি। কালকের অপমান ভুলিনি আমি। আয়ানকে ব্যাগ থেকে ফোন বের করার জন্য বললেন। আয়ান ভদ্র বালকের ন্যায় ওপরের ব্যাগ নামিয়ে নিচেরটা থেকে ফোন বের করলো। আমি এক নজর ওদিকে তাকালাম। স্যার ব্যাগটা আমার সামনে ধরে বললেন, এই ব্যাগটা কার? ফট করে জবাব দিলাম, আমার। ব্যাস হয়ে গেল। তখনও জানতাম না আমার জন্য কি অপেক্ষা করছে। আমার হাতে ফোন দিয়ে উনি বললেন, লক খুলে দাও। ওর লক আমরা সবাই জানি, সোনা। তাই আমিও ভদ্র বাচ্চার ন্যায় লক খুলে দিলাম। স্যার কিছুক্ষণ ফোন নিয়ে ঘাটাঘাটি করার পর আমার হাতে দিতে যাবেন, তখনই আবার ফোন বেজে উঠল। উনি সময় ব্যয় না করে কলটা রিসিভ করে লাউডে দিলেন। পুরো ক্লাসে পিন পতন নীরবতা। ওপাশের ব্যক্তিটি ঝাঝালো কণ্ঠে বলল, এই মেয়ে, তোমার সাহস কি করে হয় আমাকে এসব অশ্লীল টেক্সট পাঠানোর? আরেকবার যদি এসব টেক্সট পাঠিয়েছো তাহলে তোমার হাত পা আমি ভেঙে দেব। ফোন কাটতেই সবাই অট্ট হাসিতে ফেটে পড়ল। কথাগুলো শুনে স্যার একটি লম্বা শ্বাস ছাড়লেন। ওদিকে আয়েশার অবস্থা করুন, মুখের দিকে তাকানো যাচ্ছে না। আমি আর আরো অসহায় ফেস নিয়ে মুখ চাওয়াচাই করছি। চোখের ভাষায় এটাই বোঝাচ্ছি আজ আর ওর রক্ষে নেই। সবাইকে অবাক করে দিয়ে স্যার বললেন, কলেজ আসার নাম করে ছেলেদের অশ্লীল টেক্সট করে ডিস্টার্ব করে বেড়াও সিরাত? ওনার কথাটা কানে যেতেই ওনার দিকে পূর্ণ দৃষ্টি ফেললাম আমি। এতক্ষণ ওনার দিকে না তাকালে এখন ভালোভাবে খেয়াল করছি ব্যাপারটা। উনি রেগে আছেন, বেশ বুঝতে পারছি। রাগে চোখ মুখ লাল হয়ে উঠেছে। আমি একটা ঢোক গিলে বললাম, আমি কেন এসব করতে যাব স্যার? তাহলে লোকটা কি মিথ্যে বলছে নাকি আমি তোমার ফোন দিয়ে এসব কাউকে পাঠিয়েছি? স্যার কি সব বলছেন? আমি তো কলেজে ফোন আনি না। এবার ওনার রাগের মাত্রাটা বেড়ে গেল। চেঁচিয়ে বলে উঠলেন, আজকাল মিথ্যা বলাও শিখে যাচ্ছ? তাহলে তোমার ব্যাগে কি অন্য কারো ফোন ঢুকানো ছিল, নাকি ফোনের হাত পা গজিয়েছে যে উড়ে উড়ে তোমার ব্যাগে চলে এসেছে? তুমি নিজেই বললে ওটা তোমার ব্যাগ, ফোনের পাসওয়ার্ডও তোমার জানা, তবুও বলবে কলেজে তুমি ফোন ইউজ করো না। এত বড় মিথ্যাবাদী হয়ে গেছো। এবার আয়নের দিকে তাকালাম আমি। আয়ান ইশারায় বোঝালো আয়েশা ওর ফোন আমার ব্যাগে রেখেছে, আর সেখান থেকেই ফোনটা বেরিয়েছে। আয়েশা ক্ষমা চাচ্ছে। ওকে বাঁচানোর জন্য চুপ করে দাঁড়িয়ে রইলাম। আজ পুরো ক্লাসের সামনে আমার মান সম্মান নিয়ে খেলছেন উনি। বিষয়টা বুঝতেই নেত্রদয়ে জলে চিকচিক করে উঠল। পাশ থেকে আরও কিছু বলতে যাবে তার আগেই উনি বললেন, থাক, কাউকে আর চামচামি করতে হবে না। হাতে নাতে প্রমাণ পাওয়ার পর মন গড়া গল্প বললে কেউ বিশ্বাস করবে না। পুরো ফোনেই একই ধরনের চ্যাটিং ফ্ল্যাটিং, ছি, বলতে আমার রুচিতে বাজছে। মাত্র এইচএসসি ক্যান্ডিডেটের মধ্যেই ভিতরে নোংরামি বাসা বেঁধেছে। আজ মানতে কষ্ট হচ্ছে। তুমি সিয়ামের বোন,
এক্ষুনি ক্লাস থেকে বেরিয়ে যাও। মাথা নিচু করে চোখের জল ফেলতে ফেলতে ব্যাগ নিয়ে ধীর পায়ে বেরিয়ে এলাম। আরও হয়তো কিছু বলছে ওনাকে, কিন্তু সেগুলো শোনবার বিন্দু মাত্র ইচ্ছে নেই। রাগে গজগজ করতে করতে ক্লাস থেকে বেরিয়ে এলো আবেশ। গাড়িতে বসে স্টিয়ারিংয়ে একটা ঘুষি মারলো। কলেজে আর মন টিকছে না। এটা কি করলো মেয়েটা? এই বয়সে এত বাজে মেসেজ। বাবু একটা কিস দাও না, একা বসে আছি, যদি পাশে থাকতে তাহলে। প্রত্যেকটা মেসেজ বারবার চোখের সামনে ভেসে উঠছে, আর নিজের হাত মুষ্টি বন্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণের প্রচেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। এখন মেয়েটাকে খুন করতে ইচ্ছে করছে ওর। যদি ক্লাসরুম না হয়ে অন্য কোথাও হতো তাহলে জ্যান্ত কবর দিয়ে দিত। বাসায় এসছে অনেকক্ষণ হলো। ক্লাস থেকে বেরিয়ে সোজা বাড়ি এসছি। আজকে আবেশ ভাইয়ার বড় ভাই আবিদ ভাইয়ার বিয়ে পাকা কথা, তাই আব্বু আম্মু গেছেন। ভাইয়াও হয়তো এতক্ষণে পৌঁছে গেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আমি ওখানেই থাকতাম, কিন্তু আজ তা হওয়ার নয়। শাওয়ার নিয়ে নিজের রুমে শুয়ে আছি। কিছুই ভালো লাগছে না আজ। যদি ব্যাপারটা ভাইয়ার কানে যায় তাহলে কি হবে, সবাই কি ভাববে? যতটা আয়েশার ওপর রাগ, তার চেয়ে বেশি রাগ ওনার ওপর হচ্ছে। কিন্তু ওনাকেও পুরোপুরি দোষ দেয়া যাবে না। ফোনে যা ছিল তাই নিয়েই কথা বলেছেন উনি। আমার জায়গায় আয়েশা হলে খুশিই হতাম, কারণ অন্তত আজকের অপমানের পর এসব ছেড়ে দিত। কিন্তু সব সময় ওনার সামনে ঝড়ের মুখোমুখি আমিই হই, যে ঝড় সবকিছু লণ্ডভণ্ড করে দেয়। পুরো ক্লাসের সামনে মুখ দেখাবো কি করে? সবাই কি ভাববে? আপনি আমাকে এত কষ্ট কেন দিচ্ছেন ভাইয়া? এইগুলো সবার অগোচরেও তো সলভ করা যেত। এভাবে পাবলিকলি অপমান করার কি খুব প্রয়োজন ছিল? তাছাড়া আমার উপর এত দিনেও কি এতটুকু বিশ্বাস জন্মেনি? একবারও ভাবলেন না সিরাত এরকম কিছু করবে না, করতে পারে না? চোখের দেখাও ভুল হয়ে থাকে, আর একটু যাচাই করলে খুব কি ক্ষতি হয়ে যেত। আজ প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে কলেজ যাই না। কলেজ থেকে একরকম ছুটি নিয়েছে, মান সম্মান বাঁচানোর ছুটি। আব্বু কলেজ না যাওয়ায় নিয়ে অনেক কথা শুনিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। ভাইয়াও জোর করেছে, কিন্তু কারোর কথা কানে যায়নি। এরই মধ্যে আরও আয়েশা, রিয়া, আয়ান এসে দেখা করে গেছে। আবিদ ভাইয়ার বিয়ে ঠিক হয়েছে সামনের সপ্তাহে। 2 দিন পর ওদের বাসায় যাওয়ার জন্য বলেছে, কিন্তু আমি তো যাব না। ওনার মুখোমুখি হতে চাই না আমি। আয়েশা ক্ষমা চেয়ে কলেজ যাওয়ার জন্য অনুরোধ করে গেছেন। এখন সবাই সবটা জানে। ফোনটা আমার নয়, আয়েশার ছিল। সেদিনই আয়েশা ওনাকে সবটা জানাতে চেয়েছিল, কিন্তু উনি কারোর কোনো কথা শোনেননি। পুরনো কথাগুলো যখনই ভাবি তখনই নিজেকে ঠিক রাখতে পারি না, পাগল পাগল অনুভূত হয়। সন্ধ্যায় ফোন হাতে নিয়ে ফেসবুক স্ক্রল করছি, তখনই কলিং বেল বেজে উঠল। আম্মু ঘুমোচ্ছে, খালাও বাসায় নেই। এই সময় কে আসবে হয়তো ভাইয়া ভেবে অলস পায়ে দরজা খুলে দিলাম। দরজার সামনে লোকটাকে দেখে খানিকটা অবাক আমি। তারপর আবার নিজেকে ধাতস্থ করলাম, হয়তো ভাইয়ার খোঁজে এসছেন উনি। যত ভাবি ওনার সামনে যাব না, তত ভাগ্য আমায় ওনার সামনে বারবার দাঁড় করিয়ে দেয়। ওনাকে দেখেই সেদিনের কথা মনে পড়ে গেল। চোখ দুটো ভিজে গেল, কিন্তু সেগুলোকে ঝরে পড়ার আগেই অতি সন্তর্পণে সেগুলো লুকিয়ে নিলাম। যার কাছে আমার মান সম্মানের দাম নেই, তার কাছে চোখের জল দেখানো মানে নিজেকে অপমান করা। 1 সপ্তাহ পর ওনাকে দেখছি। ওনাকে সরে যাওয়া উচিত নাকি মুখের উপর দরজা বন্ধ করে দেওয়া উচিত ঠিক বুঝে উঠতে পারছি না। হয়তো এসব করলে খারাপ দেখাবে ব্যাপারটায়। ওনার দৃষ্টি আমার দিকে স্থির, খানিকটা অস্থির হচ্ছে। নিজের অস্বস্তিকে পাত্তা না দিয়ে হাস্যোজ্জ্বল মুখে বললাম, আসসালামু আলাইকুম স্যার, ভেতরে আসুন, আমি আম্মুকে ডেকে দিচ্ছি। কথাটা বলেই পেছন ফিরলাম আমি। আমার স্যার ডাক্তার যে ভ্যাবা চাকা খেয়েছেন সেটা মুখ দেখে ঠিক অনুমান করতে পারছি। উনি ধীর পায়ে আস্তে আস্তে সোফায় বসলেন। আমি আম্মুর রুমের দিকে পা বাড়াতে যাব, উনি স্বাভাবিক কণ্ঠে বললেন, কলেজে যাচ্ছ না কেন? কোনো সমস্যা? ওনার কথায় পেছন ফিরে তাকালাম আমি। ওনার দৃষ্টি মেঝেতে স্থির, ভ্রু জোড়া খানিক কুচকে গেল আমার। মনে মনে শখানিক গালি দিতে লাগলাম আমি। শালা রাম ছাগল, আমার মান সম্মান নিয়ে টানা হ্যাচড়া করে। কেন জিজ্ঞেস করছিস কলেজ যাচ্ছ না কেন? জানিস না কেন যাচ্ছি না? তোর জন্য, হ্যাঁ শুধুমাত্র তোর ওই অপমানের জন্য মুখ লুকিয়ে আছি। আমাকে কিছু বলতে না দেখে বসা থেকে উঠে আমার মুখোমুখি দাঁড়ালেন উনি। তার মধ্যে কলিং বেল বেজে উঠল। আমি ওনাকে পাশ কাটিয়ে দরজা খুলে দিলাম। ভাইয়া এসছে, ভেতরে না তাকিয়ে দ্রুত খুলতে ব্যস্ত। আমাকে গোমরা মুখে দাঁড়িয়ে থাকতে দেখে ভাইয়া বললেন, কে রে, এমন প্যাঁচা হনুমানের মতো মুখ করে বসে আছিস কেন?
কলেজ যাস না বলে শাস্তিস্বরূপ আম্মু তোকে চাকরানি খাটিয়ে সত্যি দুপুরে খেতে দেয়নি? ভাইয়ার কথায় চোখ দুটো বড় বড় করে তাকালাম তার দিকে। সে আমার মাথায় চাপড় দিয়ে দিব্যি হাসছে, কিন্তু আমি তো হাসছি না, কারণ জম যে ঘরের ভেতরে। এই মুহূর্তে মায়ের ভয়ঙ্কর শাস্তির কথা না বললে কি এমন হতো? পেছন থেকে ভরাট কণ্ঠস্বর শুনে আমি চমকে গেলাম। যদি আমাকে এক কাপ কফি খাওয়াতে হয় সেই ভয়ে আড়ষ্ট হয়ে আছে, তাই মুখটা এমন। ওনাকে দেখে ভাইয়ার মুখের হাসিটা আরো প্রশস্ত হলো। হাতের ব্যাগটা সোফায় রেখে উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, হে ম্যান, হোয়াট আ সারপ্রাইজ! তুই কখন আসলি? এই তো আধা ঘন্টা হবে। তোর বোন এত কিপটা কি করে ভাই? এতক্ষণ হলো এসেছি, অথচ এক কাপ কফি পর্যন্ত দিল না। আরে না দিলেও ভদ্রতার খাতিরে একবার বলতে তো পারে, কিন্তু তাও করলো না। ব্যাপারটা বিচ্ছিরি। 2 বছর পর এসেও যদি এক কাপ কফি না পাই, তবে রোজ রোজ এলে কি বসার জায়গা পাবো? ভাইয়ের বন্ধু, নিজের টিচার, বেস্টুর ভাই, এতগুলো সম্পর্ক থাকার পরও আমার এই দুরবস্থা। বলে গাল ফুলালেন তিনি। ভাইয়া আমার দিকে তাকিয়ে বললেন, কি রে সিরাত, এটা কি তুই সত্যি ঠিক করলি? যতই হোক সে তো টিচার মানুষ, তাকে আপ্যায়নে এত ত্রুটি, এটা কিন্তু একদম উচিত হয়নি। সকলের অগোচরে মুখ ভেঙচি কাটলাম আমি। টিচার না ছাই, আর এতগুলো সম্পর্ক নিকুচি করেছে। তখন কোথায় ছিল আপনার এতগুলো সম্পর্ক যখন আমাকে অপমান করেছিলেন? কিন্তু মুখের ওপর এই তিতো সত্যিটা উঠাতে পারলাম না। কোনো বাক্য ব্যয় না করে রান্নাঘরের দিকে পা বাড়ালাম। 2 বন্ধু মিলে এতক্ষণে আড্ডা জমিয়ে দিয়েছে। এরই মধ্যে আম্মু উঠে পড়েছেন। এসেই এই বহুরূপীকে দেখে আনন্দে আত্মহারা তিনি। আমি বুঝি না এই ছেলে আমার ফ্যামিলির উপর কি এমন জাদু করেছে যে উনি বলতে সবাই অজ্ঞান। আমি কফি করতে করতে আম্মু ততক্ষণে ডিনারের ব্যবস্থায় বসে পড়েছেন। উনি এত বছর পর এলেন, খাওয়াতে হবে না? আমার মায়ের আচরণে খুবই ক্ষিপ্ত আমি। যেন জামাই ভোজন হবে, নতুন জামাই, আদিক্ষেতা। কিন্তু কিছু বলা যাবে না, তাহলে উল্টো বিনা সার্ফেক্সেলে আমাকে ধুয়ে দেবে। কফি নিয়ে এসে দেখি ভাইয়া নেই। উনি বসে বসে মৃদু হাসছেন আর ফোন ঘুটাচ্ছেন। ফোন হাতে নিয়ে হাসা ভালো লক্ষণ নয়, খুবই খারাপ। কোনো মেয়ের পাল্লায় পড়েছেন নাকি? কিছুক্ষণ উকিঝুঁকি দিয়ে কিছু ঠাহর করতে ব্যর্থ হলাম, তাই কফিটা সেন্টার টেবিলে রেখে যেতে পা বাড়লাম। তখনই উনি বললেন, কাপটা হাতে দিয়ে যাও। পা দিয়ে ধুমধুম শব্দ করে ওনার হাতে তুলে দিলাম। উনি এখনো হাসছেন। কিছু বললাম না। হঠাৎ সেন্টার টেবিলে ফোন দেখিয়ে বললেন, ফোনটা কার? 1 সেকেন্ডও সময় ব্যয় না করে বললাম, আয়েশার। আমার কথায় বিষম খেলেন উনি, তবুও মুখে হাসি লেগেই আছে তার। ফোন হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে কফির কাপে চুমুক দিতে দিতে আর চোখে আমার দিকে তাকালেন। ওর ফোন তোমার কাছে কি করছে? ওয়ালপেপারে তোমার এমন পেতনি মার্কা পিক কেন? বেড়াতে এসছে, বান্ধবীর পিক দিতেই পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। সিরাত যে ওর উপর রেগে ইচ্ছে করে এসব বলছে সেটা ঠিক বুঝতে পারছে সে, কিন্তু সিরাতকে বুঝতে দিবে না, তাই আবারও প্রশ্ন করলো, তা একে এন্টারটেইন করার জন্যই বুঝি কলেজে কামাই করছো? কলেজ আর গেস্ট দুটোকে একসাথে সময় দিতে কষ্ট হচ্ছে, হিমশিম খাচ্ছ। তবে এটা জেনে রেখো যে রাধে সে চুলও বাঁধে। লেখাপড়ার চেয়ে বড় কিছু নেই, এমনকি বয়ফ্রেন্ডও না। শেষের কথাটা আমার চোখ বরাবর বললেন। লোকটা কোথাকার কথা কোথায় নিয়ে গেল? অবশ্য এর বাইরে ভালো কিছু ভাববেন না উনি, ভাবার কথাও না। তাই কথা না বাড়িয়ে এখান থেকে প্রশস্ত করাই উত্তম। একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের রুমের উদ্দেশ্যে যাচ্ছি, পেছন থেকে শুনতে পেলাম, আমাকে ভাব দেখিয়ে কোনো লাভ নেই। আমি যথাসময় যথাস্থানে এন্ট্রি নিতে জানি। কথাটা ফোন কানে নিয়ে বলছেন। কাকে বলছেন কে জানে। চারিদিক অন্ধকারচ্ছন্ন। মিনার ছুটেছে বাইক নিয়ে অজানা উদ্দেশ্যে। রাতে বাইক নিয়ে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। রাতের শহর, গ্রাম সবকিছু নিজ চোখে দেখতে অতি মোহনীয় লাগে। তবে একার জার্নিটা ঠিক জমে না। রাস্তা থেকে আয়ানকে পিক আপ করে নিবে। লোকজন থেকে কিছুটা দূরে একটা গাছতলায় বসে আছে একটি মেয়ে। অন্ধকারের দরুন প্রথমে না দেখলেও বাইকের আলো গিয়ে মেয়েটার শরীরে পড়ায় এখন স্পষ্ট। গুটিসুটি মেরে ভয়ে আড়ষ্ট হয়ে বসে আছে সে। আলো ছোটা দেখে কিছুটা হাসি ফুটলেও আবার ভয়ে নিজেকে গুটিয়ে নিল। মিনার কী ভেবে বাইক থামালো, একদম মেয়েটির কাছে গিয়ে দাঁড়ালো। মেয়েটির চোখে মুখে ভয় ফুটে উঠল। মিনার বলল, এই মেয়ে, এত রাতে এইভাবে এখানে বসে আছো কেন? মেয়েটি একবার ওকে ভালোভাবে পর্যবেক্ষণ করে ভীত কণ্ঠে বলল, আমি এখানে কিছুই চিনি না, খালামুনির বাসায় বেড়াতে এসেছি।
সন্ধ্যায় বাইরে বেরিয়েছিলাম, এখন আর বাসার রাস্তা খুঁজে পাচ্ছি না। বলে ফুপিয়ে উঠল। মেয়েটিকে কাঁদতে দেখে মিনারের মনের আকাশে কালো আধারে ছেয়ে গেল। ওর জন্য খারাপ লাগায় কাজ করা শুরু করে দিয়েছে। মিনার ওকে সান্ত্বনা দিয়ে বলল, কেঁদো না, আমি তোমাকে পৌঁছে দেব। তোমার ঠিকানা মনে আছে? হ্যাঁ মনে আছে, কিন্তু এখানে তো আমি নতুন, কাউকে চিনি না। তাছাড়া সবাইকে বিশ্বাস করা কি ঠিক হবে? মেয়েটির চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। কান্নার ফলে চোখগুলো ফুলে উঠেছে। ওর কথার মানে বুঝতে পেরে মিনার ভরসা দিয়ে বলল, বিশ্বাস রাখো, তোমার কোনো ক্ষতি হবে না। সসম্মানে তোমাকে তোমার আত্মীয়দের কাছে পৌঁছে দিব। মেয়েটি ঠোঁট উল্টে বাচ্চাদের মতো কান্না মিশ্রিত গলায় বলল। ঠিক তো? মিনার মুচকে এসে বলে, মেয়েটিকে নিজের পেছনে বসিয়ে গাড়ি স্টার্ট দিতে যাবে তার আগে কলাশায় ফোন বের করে রিসিভ করতেই ওপাশ থেকে আয়ানের রাগে কণ্ঠস্বর শোনা গেল। ওই শালা হারামি, আমাকে লেনে দাঁড় করিয়ে এখন তোর কোনো পাত্তা নেই। কোথায় তুই? কোন মেয়ের সাথে ফষ্টি নষ্টি করছিস? সরি দোস্ত, আজকে আসতে পারবো না। তুই বরং বাড়ি চলে যা, আমার কালকে বের হতে হবে। আজ আমার একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে। ওপাশের ব্যক্তিটিকে কোনো কথা না বলতে দিয়ে ফোন কেটে দিল। এখন আয়ান ওকে আচ্ছা মতো বকাঝোকা করবে, তাতেও যেন কোনো আক্ষেপ নেই তার। বাইক নিয়ে মেয়েটির ঠিকানা অনুযায়ী একটি মোড়ের মাথায় থামলো। ফট করে মেয়েটি বাইক থেকে নেমে সামনে হাঁটতে লাগলো। একবারও থ্যাঙ্কস পর্যন্ত বলল না। আজব। তখন ওরা সামনে থেকে আসার পর রুমে বন্ধ হয়ে বসে আছি, আর বের হচ্ছি না। খাওয়া দাওয়া করে তবেই এ বাসা ছাড়ছেন উনি। ইতিমধ্যে আম্মু আব্বু এসে হাজির। ব্যাস সবাই মিলে এখন খোশ গল্পে বিছি। আম্মু গলা ফাটিয়ে অনেকবার ডেকেছে, কিন্তু পড়ার বাহানায় যায়নি। পড়ছি শুনেও ভাইয়া আর উনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি করেছেন। সেটা খালার নিশ্চিত করে গেছেন আমায়। তাতে আমার কি, যা ভাবার ভাববেন। আমার এত দায় নেই ওখানে অ্যাটেন্ড করার। ভাইয়ার বন্ধু ভাইয়া বুঝে নেবে। খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে চিল্লাচিল্লি করছেন আম্মু, কিন্তু ওনার মুখোমুখি হতে চাই না, তাই যাচ্ছি না। ঘুমের ভান ধরে পড়ে আছি। শেষমেশ আমাকে ছাড়াই খাওয়া শেষ করলেন তারা। আম্মু আমার খাবার রুমে রেখে চলে গেলেন। খিদে পেটে ইঁদুর দৌড়াচ্ছে, তাই চট করে উঠে খেতে বসলাম। হঠাৎ গলায় খাবার আটকে দম বন্ধ হওয়ার উপক্রম, কিন্তু ঘরে পানি নেই। চোখের সামনে পানির গ্লাস দেখে ঢকঢক করে গ্লাসের পানি সাবার করে দিলাম, কিন্তু চোখের সামনে ওনাকে দেখে চমকিত আমি। এ কি আপনি? ভালো লাগছে এখন? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম। এখন খানিকটা লজ্জা অনুভূত হচ্ছে। কেমন করে খাচ্ছিলাম উনি কি ভাবলেই লজ্জায় লাল হচ্ছি। আমার ভাবনার মাঝেই উনি বললেন, তাড়াতাড়ি খাওয়া শেষ করো, কথা আছে। উনি গিয়ে বিছানায় বসে পড়লেন। আমি আর চোখে একবার দেখে আবার চোখ ফিরিয়ে খেতে লাগলাম। 2 লোকমা খেয়ে আর পারলাম না গিলতে। খাওয়া শেষ, সবকিছু গুছিয়ে ওনাকে উদ্দেশ্য করে বললাম, আপনি এখানে বসে আছেন কেন? আমার কথা শেষ হতেই ফট করে দাঁড়িয়ে পড়লেন উনি। ওনার শার্ট ঠিক করলেন। আমি ওনার দিকে তাকিয়ে থাকার দরুন দুজনে চোখাচোখি হলো। আমি তড়ি ঘড়ি করে চোখ নামিয়ে নিলাম। বাঁকা হাসলেন উনি। মোহনীয় কণ্ঠে ফিসফিস করে কানের কাছে এসে বললেন, আমার সাথে এত লুকোচুরি, এত অভিমান। ক্লাসে বকেছি বলে এত ইগনোর। বাড়িতে এসেও দেখা পাওয়া দুষ্কর। একজন স্যারের উপরে এতটা রাগ করা কি মানায় সিরাত? হতভম্ব বিস্মিত আমি। উনি কি কিছু টের পেয়েছেন? সর্বনাশ! ওনার কথাগুলো শুনে পুরো জমে গেছি। 2 হাতে জামা খামচে দাঁড়িয়ে আছে সিরাত, যেন নিজেকে ঠিক রাখতে অক্ষম সে। এরই মধ্যে সিয়াম রুমে ঢুকলো। সিয়ামকে দেখে আবেশ বলল, আগামীকাল থেকে যেন আর মিস না হয়। কথাটা হুমকির সুরে বললেন নাকি আদেশ সূচক বাণী এখনো বোধগম্য হলো না আমার। তবে একবার মনে হচ্ছে এটা ঠান্ডা মাথায় হুমকি। ভাইয়াও ওনার কথায় তাল মেলালেন। আমি এখনো স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছি। উনি দরজা অবধি গিয়ে ভাইয়া একটু এগোতেই আবার আমার কাছে ফিরে এলেন। চোখে চোখ রেখে ফিসফিস করে বললেন, সরি। আর এক মুহূর্ত দেরি না করে চলে গেলেন। সরি এই একটা ছোট্ট শব্দ সারা শরীরে শিহরণ জাগিয়ে তুলল আমার। মুহূর্তেই মনের আকাশে রঙিন প্রজাপতি ডানা মেলে উঠতে শুরু করে দিল। ভালোবাসা বুঝি এমনই সুন্দর, মনোমুগ্ধকর। গ্রীষ্মকাল পরন্তু বিকেল বেলা। রিয়া এদিক সেদিক ঘুরে কেনাকাটাতে ব্যস্ত। কিছু কসমেটিক আর ড্রেস কিনতে এসেছে, সাথে ওর কাজিন তিহানা। অত্যন্ত সুন্দরী, ব্যবহারেও বেশ মার্জিত।
হলুদ রঙের একটি 3 পিস পরে ঘুরে বেড়াচ্ছে। গায়ের রঙের সাথে হলুদ রং খুব সুন্দর ফুটে উঠেছে। দুজনে মিলে এটা সেটা দেখছে, কিন্তু কিছুই পছন্দ করতে পারছে না। হঠাৎ রিয়া একটা হ্যান্ড ওয়াচ দেখে ওটাতে হাত দিতে গেল, আরেকটি বলিষ্ঠ হাত সেটা তার আগেই কেড়ে নিল। হাতে নিয়ে ঘড়িটিকে ভালোভাবে দেখতে লাগলো সে। লোকটিকে দেখে বেশ রেগে গেল রিয়া। রাগী কণ্ঠে বলল, আপনি এখানেও চলে এসেছেন? ব্রু উঁচু করে রিয়ার দিকে তাকালো সিয়াম। আরে, এটা তো সিরাতের পাগল বন্ধু সেই ঝগড়ুটে। সেদিনের কথা মনে হতে ঢোক গিলল সে। আজও যদি রাস্তার মতো আবোল তাবোল বকতে থাকে তাহলে আমার মান সম্মান সব শেষ। তবুও সাবলীলভাবে জবাব দিল, কেন, আমার আশা বারণ নাকি? বারণ বলিনি। যাকগে, আপনি আমার জিনিস নিয়েছেন কেন? সিয়াম অবাক হয়ে বলল, আপনার জিনিস? আপনার জিনিস আমি কখন নিলাম? ঘড়িটিকে দেখিয়ে রিয়া বলল, এই তো, এটাই আমার ছিল। আগে আমি চুজ করে হাত দিতে যাব, অমনি আপনি কেড়ে নিয়েছেন। আমার জিনিস আমাকে ফেরত দিন। ওর কথায় এবার হাসতে লাগলো। সিয়াম বলল, তাহলে এটা আপনার জিনিস কি করে হলো? এটার বিল পে করেছেন? করেননি। তাছাড়া আগে হাতে নিয়েছি আমি, তাই এটা আমার। সো বাই মিস ঝগড়ুটে। বলে একটা বাঁকা হাসি দিয়ে ইনোসেন্ট লুক নিয়ে রিসেপশনে চলে গেল। ওদিকে রিয়ার রাগে ফুসফুস করে বকাবকি করতে ব্যস্ত। রিসেপশনিস্টকে হুবহু দুটো প্যাক করে দিতে বলল। সে অত্যন্ত দুঃখের সঙ্গে জানালো এটা একটাই আছে, আর নেই। তাই সিয়াম ভাবলো মিস ঝগড়ুটিকে দিয়ে দিবে। আবার রিয়ার কাছে গেল। ওখানে যেতেই রিয়া বলল, কি হলো, পিছু ছাড়ছেনই না? এখনই না এখান থেকে গেলেন, আবার এসেছেন কেন? এই এখন সব কথার আর কাজের কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? যত সব। আমার ইচ্ছে হলে আমি এখানে সারাদিন ঘুরবো, তাতে আপনার কি? তিহানাকে উদ্দেশ্য করে বলল, তুমি খুব ভদ্র এবং সুইট, পাশেরটা মারাত্মক অভদ্র আর ঝগড়াটে। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে প্রস্থান করলো সে। মেজাজটাই খারাপ করে দিল। যত চায় বোনের ফ্রেন্ডকে বাজে ব্যবহার করবে না, ততই করতে বাধ্য করে। রিয়া এখনো রেগে আছে। পাশ থেকে তিহানা বলল, আপু, ছেলেটা কিন্তু জোশ। আজ পুরো 10 দিন পর কলেজ এসেছি। আজকেও আসতাম না, কিন্তু আজকে আবির স্যারের ক্লাস টেস্ট আছে। এতদিন বন্ধুদের কাছ থেকে নোটস নিয়ে পড়েছি। আম্মুর বকাবকি এতদিন আমলে না নিলেও গতকাল হেডকোয়ার্টার থেকে আদেশ এসছে কলেজে যাওয়ার। ব্যাস, হয়ে গেল। এবার কলেজে না গিয়ে উপায় নেই। আম্মুর শত কটু কথা বকাবকি কাজে না দিলেও আব্বুর ঠান্ডা মাথার একটা কথাই যথেষ্ট। আমরা এমনই, মাকে উপেক্ষা করার শক্তি থাকলেও বাবার একটা কথা উপেক্ষা করার শক্তি বা সাহস কোনোটাই নেই। কলেজে সেই সবার কথার তলে ঝলসে মরছি। আরও ফুলে বোম হয়ে আছে। আয়েশা সবকিছুর জন্য নিজেকে দায়ী করছে। ওদের সাথে সব ঝামেলা চুকিয়ে ক্লাসে যাচ্ছি। মনে মনে একটাই প্রার্থনা, আর যেন খারাপ কিছু না হয়। এবার যেন উনি ওনার মতো আর আমি আমার মতো থাকতে পারি। আর 10টা টিচার স্টুডেন্টদের মতো আমার সাথে বিহেভ করেন তিনি। ক্লাসে এসে ঢুকলেন আবেশ স্যার। কপালে বিন্দু বিন্দু ঘাম। ঘেমের সাদা শার্টটা একদম শরীরের সাথে লেপটে গেছে। হয়তো কলেজ ঢুকেই ক্লাসে চলে এসেছেন। আমার দিকে একবার দৃষ্টিপাত করেই চোখ সরিয়ে নিলেন উনি। সকলের উদ্দেশ্যে কিছু কথা বলে এক্সাম নিতে শুরু করলেন। লেখার মধ্যেখানে আচমকা আমার নাম ধরে ডাকলেন উনি। ওনার মুখে আমার নাম শুনে চমকে উঠলাম। আজকে আবার কি হলো? আমি তো কোনো ব্লান্ডার করিনি। নিজেকে ধাতস্থ করে অসহায় মুখ করে উঠে দাঁড়ালাম আমি। আমার দিকে নজর না দিয়ে পেছনে একটি সিট দেখিয়ে বললেন, তুমি তোমার খাতা নিয়ে এখানে এসো। আমি কোনো কথা না বলে সকলের দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করে চুপচাপ সেখানে গিয়ে বসলাম। একে একে আমাদের সবাইকে আলাদা আলাদা ভাবে বসালেন তিনি। এর অর্থ ইতিমধ্যে সকলের কাছে জলের মতো পরিষ্কার। আমরা যাতে টুকলি করতে না পারি, তাই এই ব্যবস্থা। ওনার মীর জাফরি বুদ্ধি দেখে হতাশার শ্বাস ফেললাম আমি। আজ আরুর বাসায় এসছি। আবিদ ভাইয়ের বিয়ের আর মাত্র 3 দিন বাকি। যদিও আমার 1 সপ্তাহ আগে আসার কথা ছিল, কিন্তু ওনার সাথে ঝামেলার জন্য এই বাসায় আর আসতেই চাইনি। কিন্তু আরু আর আন্টির জেদ আর গাল ফুলানো দেখে অনিচ্ছে সত্ত্বেও আসতে হলো। এসেও শান্তি নেই, আন্টির শত কথা শুনতে হলো। যত যাই হোক, ওনারা আরুর থেকে কম ভালোবাসেন না আমায়। বাসার কেউ বাড়িতে নেই, উনিও আসেননি এখনো। সবাই যার যার কাজে বাইরে আছে। আরু বাগানে গেছে। আমার ভালো লাগছিল না, তাই আন্টির পাশে রান্নাঘরে দাঁড়িয়ে আছি। আন্টি আমাকে বললেন, শুনলাম আবেশ নাকি তোকে অনেক কথা শোনায় ক্লাসে। সেদিন কি নিয়ে নাকি বিচ্ছিরি একটা কাণ্ড ঘটিয়েছে।
সেজন্য কি তুই রাগ করে এখানে আসতে চাসনি? আন্টির কথায় বিপাকে পড়ে গেলাম। এখন কি বলবো আমি? যতই হোক উনি আমার টিচার, সেই অর্থে তার চোখে খারাপ কিছু লাগলে তিনি আমাকে শাসন করতেই পারেন। তাই বলে এটা নিয়ে বাসায় ওনার মাকে বলা মানায় না। আমার শব্দ ভাণ্ডারে উপযুক্ত বাক্য পেতে ব্যর্থ হয় চুপ হয়ে রইলাম। আমাকে চুপ থাকতে দেখে আন্টি বললেন, মারে, ওর ব্যবহারে রাগ করিস না। এমনিতেই খুব ঠান্ডা মেজাজ, কিন্তু রাগ উঠলে কি বলে মাথায় থাকে না। আজ আসুক বাসায়, খুব বকে দেব। বলে মুচকি হাসলেন তিনি। আমি বাধা প্রদান করলাম, না আন্টি, এই নিয়ে ওনাকে কিছু বলবেন না, কারণ কলেজে আমার আর ওনার সম্পর্ক টিচার স্টুডেন্টের। তাই এইগুলো বাসায় নাটানেই ভালো। আমরা কথা বলছি তখনই হন্তদন্ত হয়ে বাসায় ঢুকলেন উনি। রান্নাঘরে দৃষ্টিপাত না করেই বললেন, আরু, আমার রুমে 5 মিনিটে 1 কাপ কফি নিয়ে আয়। ছেলের এমন হুকুম দেখে ফুস করে নিঃশ্বাস ছাড়লেন তিনি। মেজাজ ভালো নেই বোঝা যাচ্ছে তার, তাই চট করে কফি করে নিলেন। এবার মুসিবতে পড়লাম আমি। সবাই বাঘের সামনে খাবার দেওয়ার জন্য আমাকেই পায় নাকি ভেবে কুল পাই না আমি। আন্টি অনুনয়ের স্বরে বললেন, সিরাত, এই কফিটাকে দিয়ে আসো না। এখন তরকারি বসাচ্ছি, দেরি হলে রাগ করবে প্লিজ। ওনার করুণ চাহনি উপেক্ষা করে না বলার সাহস জোগাতে অক্ষম হলাম আমি। বাংলার 5-এর মতো মুখ করে কাপটা হাতে তুলে নিলাম। উনি হয়তো বিষয়টা বুঝতে পেরেছেন, তাই মিষ্টি হেসে বললেন, কিচ্ছু হবে না, দেখিস। ওনার কথায় কিছুটা ভরসা খুঁজে পেলাম। ওনার মাথায় দিয়ে ধীর পায়ে দরজার সামনে দাঁড়ালাম। কিন্তু কি করব, ডাকবো নাকি না? দরজায় হাত দিতেই দরজা ফাঁক হয়ে গেল। বিছানায় মুখ গুজে উল্টো হয়ে শটান হয়ে শুয়ে আছেন তিনি। ওনাকে দেখে হাসি থামছে না আমার। একটা ধামড়া ছেলে কি করে এভাবে শুতে পারে? বিনা শব্দে কিছুক্ষণ হেসে রুমে ঢুকলাম। বিছানার পাশের ছোট্ট টেবিলটায় কাপটা রাখতেই হালকা স্বরে বললেন, ওখান থেকে গিয়ে মুভ নিয়ে আয়, গো ফাস্ট। মাথা ব্যথায় মাথা ছিঁড়ে যাচ্ছে, মেডিসিনও কাজ হয়নি। এই কোন মুসিবতে পড়লাম আমি? এখন নিজের কপাল নিজে চাপড়াতে ইচ্ছে করছে আমার। ওদিক খুঁজে মুভ হাতে ওনার সামনে দাঁড়িয়ে ধরলাম, কিন্তু উনি কোনো রেসপন্স করলেন না। ছোট্ট করে বললেন, ম্যাসাজ করে দে, ততক্ষণে যদি ঘুম চলে আসে ঘুমাবো। এবার অবাকে চরম পর্যায়ে পৌঁছালাম। এটা কি বলছেন উনি? আমি পারবো না। তাই মুভটা ওনার পাশে রেখে চলে যেতে উদ্যত হলে বিরক্তি সুরে বললেন, হ্যাঁ, এখন তো দিবি না, কারণ কোনো ঘুষ পাসনি। মাঝে মাঝে মনে হয় তুই আমার বোন না, নইলে কি করে সবসময় সুদ আসলের হিসাব কষিস। যাই হোক, ড্রেসিং টেবিলে দেখ চকলেট বক্স রাখা আছে, এবার তো হাত লাগা। আমি এখনো স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছি। এটা আমি পারবো না কিছুতেই। আমার পক্ষে কেন, আমার আত্মার পক্ষেও অসম্ভব। তাই মুখ ফুটে বলেই ফেললাম, সরি, আমি পারবো না। ঘুষেও কাজ হয়নি নাকি আরও কিছু চাস বল? দেখুন, ঘুষ টুস এসব কিছুর আমার প্রয়োজন নেই। আমি আরও নই। যাচ্ছি, ওকে ওকে পেলে পাঠিয়ে দিব। এতক্ষণে খেয়াল হলো আমার। আচ্ছা, সিরাতের গলা শুনলাম মনে হলো। এটা নিজের কল্পনা নাকি সত্যি? নিজের ভাবনায় সুতো কেটে বিছানায় উঠে বসলাম, সামনে তাকিয়ে ভ্যাবাচাকা খেলাম। সত্যি এটা সিরাত? এতক্ষণ আরও ভেবে সিরাতের সাথে কথা বলছিলাম। ও মাই গড, তা আমি কি করে জানবো এটা কে? ইডিয়েট একটা। তাছাড়া আমি তো তাকাইনি। এই বাড়িতে আরও ছাড়া এমন পিচ্ছি আর কেউ নেই, তাইও ধরে নিয়েছিলাম। বিস্মিত হয়ে বললাম, তুমি তুমি এখানে কি করছো? ভ্রুকুটি করে তাকালাম আমি। এতক্ষণ এত কাজ করি, এখন বলছেন তুমি এখানে কি করছো? নিজের মনে কথাগুলো আওড়াতে লাগলাম। তারপর ওনাকে সবটা বলে বের হচ্ছি, তখন পেছন থেকে কিছু কথা কর্ণপাত হলো, কিন্তু কিছু বললাম না। এই জেনারেশনগুলো বড্ড অদ্ভুত টাইপের। কাজের সময় মুখে ফুলও পেতে থাকবে, আর অকাজে মুখ থেকে কথার খই ফুটবে। এই জন্যই এদের বলে কাজের বেলায় অষ্টরম্ভা, আর কথার বেলা ঠিক। আজকের সকালটা অনেকটা অন্যরকম মনে হচ্ছে সিরাতের কাছে। কোনো এক কারণে খুব বেশি ভালো লাগছে তার, কিন্তু কেন এমন ফিলিংস হচ্ছে সেই জিনিস নিজেরই অজানা। সকাল সকাল উঠে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে সে। আরও মাত্র ফ্রেশ হতে ঢুকেছে ওয়াশরুমে। কাল থেকে এ বাড়িতে ওদের সকল বান্ধবী আসবে। আগামীকাল তার পরের দিন আবিদ ভাইয়ের বিয়ে। সেই সুবাদে 4 দিন কলেজে আসবে না তারা। অবশ্য তাতে দ্বিমত করেনি কেউ। আজকে ক্লাস টেস্টের খাতাগুলো দেওয়ার কথা, কিন্তু কেউই যে খুব একটা ভালো করবে না সে সম্পর্কে অবগত সবাই, কারণ কারোরই প্রিপারেশন ছিল না তেমন। সে যাই হোক, এটা নিয়ে মাথা না ঘামানোই ঢের ভালো। কিন্তু তবুও সিরাতের মনে খচখচ দূর হচ্ছে না।
আবেশ ছুটি নেবে আজ, কারণ বিয়ের সকল কাজকর্ম ওকেই দেখতে হবে। ভাই তো আর নিজের বিয়ের সব কিছু করতে পারবে না। কলেজ সামলে বিয়ে অ্যাটেন্ড করাও কষ্টসাধ্য। সিরাত রেডি হয়ে নিচে গেল। সেখানে আবেশের মা ব্রেকফাস্ট রেডি করে টেবিলে সাজিয়ে ফেলেছেন ইতোমধ্যে। আবেশ রোজকার নিয়ম অনুযায়ী নিউজ পেপার পড়তে ব্যস্ত। আবেশ তার পাশে বসে টুকটাক কথা বলছে, হয়তো বিয়ে গঠিত কিছু। তিনি হ্যাঁ হুঁ করছেন। চশমার ফাঁকে সিরাতের দিকে এক নজর তাকিয়ে হাস্যোজ্জ্বল মুখে বললেন, গুড মর্নিং সিরাত। এখানে থাকতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো মা? এই মানুষগুলোর অতিরিক্ত ভালোবাসা আর আন্তরিকতা মারাত্মক রকম ভালো লাগে। মন ছুঁয়ে যায় সিরাতের। শুধু মাঝে মাঝে এটা ভেবে পায় না আবেশের মতো তিতা করলা কি করে ওনাদের সন্তান হলো। আবেশ ওনার কথা অনুসরণ করে সিরাতের দিকে একবার তাকালো। একেবারে রেডি হয়ে নিচে নেমেছে সে। কালো আর সাদা 3 পিস, মাথায় সাদা হিজাব, ফর্সা শরীরে সাদা কালো রংটা দারুণ মানিয়েছে। সিরাত মুখের হাসি প্রশস্ত করে প্রতিউত্তরে বলল, জি না আঙ্কেল, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আবেশ আর চোখে একবার ওকে দেখলো, সেটা নজর এড়ায়নি সিরাতের। কিছুক্ষণ পর আবিদ আর আরু একসাথে নিচে নামলো। আরু বারবার কিছু বলার চেষ্টা করছে আর আবিদ বারবার ওকে বারণ করছে, কিন্তু আরু বলেই ছাড়বে, ওকে কেউ আটকাতে পারবে না। হাসতে হাসতে বলল, জানো ছোট ভাইয়া, বড় ভাইয়া এতক্ষণ রুমে কি করছিল? সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। আবেশ ভ্রু কুঁচকে বলল, কি করছিল? আবিদের দিকে একবার তাকালো আরু, চোখ রাঙিয়ে ওকে বলতে কড়াভাবে নিষেধ করছে। আরু ক্যাবলাকান্তের মতো হেসে বলল, ভাবির সাথে কথা বলছিল। ওনার সাথে দেখা করার জন্য নাকি সে পাগল হয়ে যাচ্ছে। বিকেলে শপিং মলে যেন আলাদা একটা স্পেস পায়, সেই নিয়ে আলোচনা চলছিল। গড়গড় করে সব বলে দিল সে সকলের সামনে। আবিদের মাথা কাটা গেল। এভাবে মা বাবার সামনে বেইজ্জত করতে পারলো? অসহায় ফেস করে ওর দিকে তাকাতেই ফিক করে হেসে উঠল ও সহ সবাই। আবেশও হাসছে, প্রাণ খোলা হাসি। এতদিনে আবেশকে আজ প্রথম এতটা হাসতে দেখলো সিরাত। হাসলে লোকটাকে মারাত্মক সুন্দর লাগে। কেমন একটা ঘোরের মধ্যে চলে যায় সে। এই হাসিতে বেশিক্ষণ তাকিয়ে থাকার সাহস ওর নেই, তাই অতি দ্রুত চোখ সরিয়ে নিল সে। ওর বাবা বললেন, আরু, এটা ঠিক নয়। কারো পার্সোনাল কথা এইভাবে সকলের সামনে না বলাই শ্রেয়। আবার বললে একদিক দিয়ে ভালো, এই ফাঁকে কিছুটা মজা নেওয়া যায়। বাবা, এত লজ্জা পাওয়ার কিছু নেই। বিয়ের আগে তোমার মাকেও দেখতে। কথাটা বলে শেষ করতে পারলেন না তিনি। মিসেস খান চোখ গরম করে ওখানেই থামিয়ে দিলেন তাকে। সকলে চোখ বড় করে তাকালো, কিন্তু শেষটা শুনতে পেল না, কারণ ততক্ষণে উঠে চলে গেছেন তিনি। আরু হাসতে হাসতে বলল, যা, এটা কি হলো? বাবা সিক্রেট বলতে বলতে থেমে গেল। সোফা থেকে উঠে আরুর মাথায় চাপড় দিয়ে শার্টের হাতা গোটাতে গোটাতে আবেশ বলল, অন্যের সিক্রেট শুনে দাঁত কেলানো বন্ধ করে আজ কি হবে সেই চিন্তা করো। এই একটা কথা ওখানে উপস্থিত দুজনের মুখের রং বদলে গেল। মুখের হাসি উবে থমথমে হয়ে গেল। ক্লাসে ঢুকতে না ঢুকতে চিন্তা ভাবনাগুলো চারিদিক থেকে ঘিরে ধরলো সিরাতকে। যদি একেবারে খারাপ হয় তাহলে মান সম্মান সব শেষ। অন্য কারো স্যার হলে তাও ঠিক ছিল, কিন্তু এই সাবজেক্ট স্বয়ং আবেশের। আবার একজন ভালো লাগার মানুষও। তার সামনে মান সম্মান যাওয়া মানে শুধু লজ্জা নয়, চূড়ান্ত পর্যায়ের লজ্জা। আরও সেই টেনশনে আছে, কারণ খারাপ করলে আবেশ ছাড়বে না তাকে। বাসা শুদ্ধ সকলের কাছে রামধোলাই খেতে হবে। মিনার, আয়েশা আর আয়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে আছে। ওরা এ নিয়ে একেবারে মাথা ঘামাচ্ছে না। রিয়া একটু আধটু চিন্তা করছে তো আবার হাওয়ায় উড়িয়ে দিচ্ছে। আয়ান সিরাত আর আরুকে উদ্দেশ্য করে বলল, কি শুরু করেছিস বলতো? এটা কি ফাইনাল এক্সাম নাকি যে ফেল করলে সব শেষ? তোদের এই সামান্য ক্লাস টেস্ট নিয়ে এত আদিক্ষেতা, আবার রাগ লাগছে। দুজনেই ওর দিকে তাকালো। কথাটা ভুল কিছু বলেনি, কারণ কোনোদিন এটা নিয়ে মাথাও ঘামায়নি, কিন্তু আজ ঘামাতে হচ্ছে। ততক্ষণে আবেশ ক্লাসে ঢুকে গেছে। সবাই চুপ হয়ে আছে। কিছুক্ষণ পর পিয়ন এক গাদা কাগজ দিয়ে গেল। আবেশ এক এক করে প্রায় সকলের খাতা দিল, কিন্তু আরুদের কেউই এখনো খাতা পায়নি। এতে টেনশন আরও বেড়ে গেল। একেবারে শেষে এক এক করে সকলের খাতা দিল। ক্লাসে টপ করেছে এলিনা মেয়েটা। সিরাত আরুর দিকে তাকিয়ে একটা বিশ্বজয়ের হাসি দিল। দুজনে ওর হাসি দেখে ভেঙচি কাটলো, কারণ এই তিনজনই পরপর একইভাবে থাকে। হয়তো সিরাত নয় আরু, আর নয় তো এলিনা। এলিনা পেয়েছে 20-এ 18, আরু 17, সিরাত 15, আয়ান 9, মিনার 16, রিয়া 14, আয়েশা 10।
আরও সেকেন্ড লিস্টে থাকলেও ওর সাথে আরও একজন আছে। এখন স্বস্তি পাচ্ছে আরও, কিন্তু সিরাতের জন্য খারাপ লাগছে। ফার্স্ট ইয়ারের টপ মেয়েটা ক্লাস টেস্টে এতটা পিছিয়ে। সিরাত মুখ কালো করে বসে আছে। আজ সবটা আবেশের জন্য হয়েছে। যদি ওই দিন ওরকম কিছু না হতো তাহলে রেগুলার ক্লাস করত আর পড়ালেখায় মন বসতো, কিন্তু সেদিনের পর তো পড়তে গেলেও কথাগুলো অগ্নিশিখার অনলে দগ্ন করেছে তাকে, যার ফল এই রেজাল্ট। আয়ান দিব্যি হাসছে। 00 পায়নি এই ঢের। এবার আবেশ বলল, ফার্স্ট ইয়ারে টপ করেছিল কে, আর সেকেন্ড থার্ড কে কে? এবার আরও সহ সবাই চুপ, কারণ ক্লাসের সবাই এবার সিরাতকে দেখাবে। সবাই মনে রেখেছে এটা ওর বড় প্রাপ্তি। সকলের সাথে সাথে উৎফুল্ল কণ্ঠে বলল, সিরাত, আরু, এলিনা। স্ট্যান্ড আপ সিরাত, আরু অ্যান্ড এলিনা। সিরাত মাথা নিচু করে দাঁড়ালো। ক্লাসের টপ গার্ল শেষে কিনা ফুস করে একটা শ্বাস ছাড়ল সে। এলিনার মুখ থেকে হাসি যেন সরছে না, যেন রাজ্য জয় করে ফেলেছেন তিনি। আরও একটা ভেঙচি কাটলো। আবেশ বলল, 18, 17, 15। এলিনা, কংগ্রাচুলেশন। আরও তোমাকে আরও ভালো করতে হবে। আরও ডুয়েটলি নিজের পজিশনে আছে। সিরাত, তুমি এতটা পেছনে কেন? নিজের জায়গায় স্ট্রিক্ট থাকো। ও ক্লাস টেস্ট বা বোর্ড এক্সাম, তোমার কাছে এটাই লক্ষ্য থাকতে হবে, আমার জায়গা আমারই, সেখানে কাউকে পৌঁছাতে দেব না। আর অন্যদের মধ্যে এই প্রতিযোগিতা থাকতে হবে। সিরাতের জায়গায় পৌঁছাবই আমি, পৌঁছাতে আমাকে হবেই। আশা করি আগামীতে ভালো করবে। ওকে, সিট ডাউন, বেস্ট অফ লাক। আজ আবেশের সাথে বাসায় ফিরছে সিরাত আর আরু। সিরাত যেতে চায়নি, কিন্তু মিস্টার খান জরুরি তলব করেছেন। আধ ঘন্টার মধ্যে বাসায় ফিরতে হবে, আর এই সময় রিক্সা পাওয়াও দুষ্কর। তাই একরকম বাধ্য হয়ে ফিরছে সে। এখনো সিরাতের মুখ ভার। কিছুক্ষণ পর পর উপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরছে। লুকিং গ্লাসে কয়েকবার তাকিয়ে সেই দৃশ্য দেখে নিয়েছে আবেশ। আরু ওর পাশে সিটে বসেছে আর সিরাত পেছনে চুপচাপ চোখ বন্ধ করে আছে। আরও এটা ওটা বলছে, বিয়েতে কি কি করবে সেই বিষয়ে আলোচনা করছে। আবেশও টুকটাক কথা বলছে, কিন্তু সিরাত একদম চুপ। আরু বলল, সিরাত, কি হয়েছে? কথা বলছিস না কেন? দাঁত খেচে মৃদু হেসে বলল, কই কিছু না তো। তাহলে এভাবে মুখ কালো করে আছিস কেন? এমনি। তুই কি রেজাল্ট নিয়ে এখনো আপসেট? তুই ভালো করে জানিস আমি ফেলে আসার সময়কে নিয়ে ভেবে মন খারাপ করে সারাদিন বসে থাকি না। পেছনে কি হয়েছে ভুলে যাই, সামনে কি করব সেটা নিজের মনে সেট করে নিই। এই জেটটাই আমার সফলতার কারণ। আবেশ কোনো বাক্য ব্যয় করলো না। আপন মনে ড্রাইভ করতে লাগলো। একটা জায়গায় গাড়ি থামিয়ে ওদের রেখে কোনো এক ফার্মেসিতে ঢুকলো। কিছুক্ষণ পর কিছু মেডিসিন আর এক বোতল পানি সাথে নিয়ে ফিরল সে। গাড়িতে বসতেই আরু বলল, এটা কিসের ওষুধ ভাইয়া? ভাইয়া, তোমার মাথা ব্যথা করছে বুঝি? মাথা নেড়ে না বলল আবেশ। আরো অবাক হয়ে বলল, তাহলে কার? বোতল আর মেডিসিন ওর হাতে ধরিয়ে সাবলীলভাবে বলল, মাথা ব্যথার সিরাতের, এগুলোকে দেখে রেস্ট নিলে ভালো লাগবে। কথাটা কানে আসতেই ফট করে চোখ খুলে চোখ বড় বড় করে তাকালো সিরাত। কোনো দিক না তাকিয়ে ড্রাইভিংয়ে নজর আবেশের। যেন অতি স্বাভাবিক একটা কথা বলেছে সে, কিন্তু এই সহজ সত্যিটা হজম করতে কষ্ট হচ্ছে তার। উনি কি করে জানলেন আমার মাথা ব্যথা? প্রশ্নটা মাথায় ঘুরপাক খাচ্ছে বারংবার। মনে একটা ভালো লাগার ঢেউ উপচে পড়ল নিমিষেই, যে ঢেউয়ে বিরাজমান শুধু মুগ্ধতা আর মুগ্ধতা। আরও এখনো থ হয়ে আছে। নিজের কানকেও যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ওর। হাতে বোতল আর মেডিসিন নিয়ে স্ট্যাচু হয়ে বসে থাকতে দেখে বিরক্ত নিয়ে আবেশ বলল, এভাবে হা হয়ে বসে না থেকে যেটা বলেছি সেটা কর। এই তোদের এক সমস্যা, সহজে কিছু হজম হয় না, সব বদহজম হয়ে গড়গড় করে বেরিয়ে যায়। ভাইয়ের কথায় আরু নিজেকে স্বাভাবিক করে পেছনে সিরাতের দিকে এগিয়ে দেয়। সিরাত মুখ ঘুরিয়ে কাটকাট গলায় বলে, আমি খাবো না আরু, তুই এগুলো রেখে দে। নির্লিপ্ত ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল আবেশ। কেন খাবে না কেন? এমনি ভালো লাগে না, এমনি একটু পর সেরে যাবে। আরু ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বলল, কেন এরকম করছিস সিরাত? খেয়ে নে না। তাছাড়া বাসায় গিয়ে আমাদের শপিং এ বেরোতে হবে। মেডিসিন খেলে ততক্ষণে সেরে যাবে। প্লিজ খেয়ে নে। আমিও সেটা ভেবেই এগুলো এনেছি, নইলে তো আবার আমাদের যাওয়াটা পেন্ডিং থাকবে। কেনাও ভালো লাগবে। কথাটা লুকিং গ্লাসে একদম সিরাতের চোখে চোখ রেখে বলল আবেশ। এই করুণ চোখের চাহনি, করুণ স্বর উপেক্ষা করার শক্তি সিরাতের নেই, তাই আর না করতে পারেনি। আরও অনেকক্ষণ ধরে আফসোস করছে কিছু বলার জন্য, কিন্তু কিভাবে বলবে বুঝতে পারছে না। ওকে এরকম করতে দেখে আবেশ বলল, এভাবে মোস্টামোস্টি না করে বলে ফেলো।
এই কথাটার অপেক্ষায় যেন এতক্ষণ ছিল সে। মুখের হাসিটা প্রশস্ত করে বলল, সিরাতের মাথা ব্যথা তুমি জানলে কি করে? যেখানে আমি বেস্ট হয়ে বুঝলাম না, সেখানে তুমি কি করে বুঝলে? বিপরীতে মৃদু হাসল সে। সিরাতেরও প্রশ্নটা মাথায় আসছে, কিন্তু কি করে করবে বুঝে উঠতে পারছে না। অবশেষে তার সুপ্ত মনের প্রশ্নখানা আরু করে তার উপকারী করলো। উৎসুকভাবে উত্তরটা জানার জন্য কান খাড়া করে আছে সিরাত। কপালের চুলগুলো এক হাতে সরিয়ে আবেশ বলল, ভেরি সিম্পল, কারণ তোর মাথায় গোবর ভরা তাই। নিমিষে অমাবস্যার কালো আধারে ছেয়ে গেল আরুর মুখ। উত্তেজিত কণ্ঠে বলল, খবরদার ভাইয়া, বাজে মুখে ব্যাপারটা ধামাচাপা দেওয়ার একদম চেষ্টা করবে না। আমি কোনো কিছু ধামাচাপা দিচ্ছি না। মাথা খাটা দেখ কি করে বুঝলাম। যদিও জানি পারবি না, শুধু তুই না, কেউই বুঝবি না, কারণ মাথায় কিছু নেই, ওই যে গোবর ভরা। আরু আর সিরাত হ্যাবলার মতো তাকিয়ে একে অন্যের মুখ চাওয়াচাবি করলো। সিরাত সরু চোখে তাকালো ওর দিকে। এখনো ওর ঠোঁটে হাসি লেগে আছে, যে হাসির মানে কোনো এক সুখের রাজ্যে হারিয়ে যাচ্ছে সে। সিরাত সত্যি মাথা খাটিয়ে জানার বোঝার চেষ্টা করলো, কিন্তু সর্বশেষ সে শূন্যতেই ফিরতে হলো তাকে। অজানাতেই থেকে গেল, জানার হয়ে উঠল না। এয়ারপোর্টে বসে বোরিং টাইম পার করছে একজন সুদর্শন যুবক। পাশের লাক্সারিটার হাতলে হাত টেকিয়ে এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে সে। পরনের কোট খুলে হাতে তুলে নিয়েছে ইতোমধ্যে। চোখে তার রাজ্যের ক্লান্তি বিদ্যমান। সে আধ ঘন্টা আগে প্লেন ল্যান্ড করেছে, অথচ 5 মিনিট বলে সে কাঙ্ক্ষিত ব্যক্তিটি এখনো এসে পৌঁছায়নি। ফোন হাতে আরেকবার ডায়াল করার আগে সামনে এসে 32 পাটি দাঁত বের করে দাঁড়ালো কাঙ্ক্ষিত সেই ব্যক্তি। রেগে মেগে কয়েকটা কথা শোনাতে উদ্যত হলেই দৌড়ে এসে জড়িয়ে ধরে তাকে। কিছুক্ষণ এভাবে কাটার পর নিজেকে ধাতস্থ করে অনুনয়ের সুরে বলল, সরি ভাইয়া, সরি করলেন। অ্যাকচুয়ালি এতক্ষণ জ্যামে বসেছিলাম, তাছাড়া অন্ত ভাইয়ারও আসতে একটু লেট হয়ে গেছে, সেজন্যই রাগ করিস না। তিথি মেয়েটা যেমন দেখতে শুনতে ভালো, স্মার্ট তেমনই। সবাইকে আপন করার ক্ষমতাও রয়েছে এখন। দেহের গঠনে মোটিও নয়, আবার না চিকন, গুলুমুলু টাইপ। এখানে এসেছে মূলত তার খালাতো ভাই রাফিদ